বসে করছি। তখন বলল যে আমার ইউনিভার্সিটিতে সাধারণত আমি জানি না আপনারা কি ধারণা করতেন, সবাই জানতো শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মারামারি হয়, এই ইউনিভার্সিটি ঢোকা যাবে না, তারা শুধু ঝগড়া বিবাদী করে, এরকম ছিল। তো এখন যেহেতু গুণী মানুষরা এসে দেখছেন যে আমরা আসলে মারামারি করি না, আমরাও স্টাডি করি, তখন ভিসি স্যার বললেন যে তাদেরকে কিভাবে বসানোর ব্যবস্থা করা যায়। আমাদের সেই রকম আয়োজন নেই, কৃষি বিশ্ববিদ্যালয় বুঝতেই পারেন যে আমরা খুব গরিবী বিশ্ববিদ্যালয়। তখন স্যার বললেন যে ঠিক আছে, এখানে বসতে পারো তোমরা। তো উনি সবগুলো ব্যবস্থা করে দিলেন, সাথে সাথে কিন্তু আমাদের রং টং করিয়ে দিলেন এই রুমে। এবং যেদিন আমরা প্রথমেই 90 মিনিট স্কুলিং ক্লাস করছিলাম এই জায়গাটাতে, নিচে না এখানে করছিলাম, সেদিন কিন্তু উনি হঠাৎ করে এসে হাজির। এসে এত মানুষ দেখে উনি একটা কথা আমাকে ডেকে নিয়ে পরে বলছেন যে আমরা সাধারণত কথা বলি ইন্টারমিডিয়েট পাস করে যে ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, তো তোমার ক্লাসে ঢুকে আমি দেখি সব সিনিয়র মানুষ দেখি, তো আমি নার্ভাস ফিল করেছি। কারণ আমরা সাধারণত কিন্তু ডিল করি হচ্ছে ওই রকমের ইন্টারমিডিয়েট পাস করে যে ছেলেমেয়েরা আসে তাদের। তো উনি তখন বলেছিলেন যে তুমি একটা ভালো কাজ করছো, যে বাইরের এত গুণী মানুষগুলো, যেই মানুষগুলোকে হাজারবার ডেকে ইনভাইট করেও আনা যায় না, সেই মানুষগুলোকে তোমাদের এখানে ক্লাসে এসে কাঠের চেয়ারে বসে বসে 90 মিনিটস কথা শুনে, এটা উনি তখন আপনাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। আমিও আমার একদম কলিজা থেকে, আত্মা থেকে বললে হয়তো বুঝতে পারবেন, আমি বলছি কলিজা থেকে, আমার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 90 মিনিট স্কুলিং হচ্ছে আমাদের সমস্যা নিয়ে কথা বলি আমরা। যদি এতক্ষণ আমরা ডিজিজ নিয়ে কথা বললাম, এর মাঝে একটা জিনিস হচ্ছে ভাইরাস। আপনারা জানেন ভাইরাস হলেই হচ্ছে গাছগুলো শেষ, তাই তো? ভাইরাস হয়েছে মানে শেষ। তো ভাইরাস হয়েছে যে কনফার্ম হলেন কি করে? আপনার গাছে ভাইরাস হয়েছে, কিন্তু আপনি কিভাবে কনফার্ম হলেন? কনফার্ম হয়েছেন এইভাবে যে ঢেঁড়স গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে গিয়েছে, অথবা গাছগুলো ডোয়ার্ফ হয়ে গিয়েছে, অথবা গাছগুলোর ফলন হচ্ছে না, এরকম নানাবিধ সিমটমগুলো দেখি। এরকম কুচকে যায়, তাই না? হলুদাভ হয়ে যায়, কখনো কখনো এমন হয়ে যায়, কখনো কখনো এমন হয়ে যায়, কখনো কখনো এমন হয়ে যায়। এগুলোকে আমরা ভাইরাস বলে থাকি। তবে আপনার জন্য কিছু কি বলে টুটকা সিমটম হচ্ছে আমার কাছে। এইরকম হলেই যে ভাইরাস হয়েছে তা বলার দরকার নেই। আমরা পাতাটাকে ধরে চাপ দিয়ে দেখব কেমন করে শব্দ করে ভাঙে কিনা। দেখা গেল পাতাটা নরম আছে, শব্দ করে ভাঙছে না, তাহলে এটা ভাইরাস না। যদি শব্দ করে ভাঙে এইরকম সিমটমের মাঝে, তাহলে বুঝতে হবে এটা ভাইরাস। ভাইরাসের সিমটমটা কি? ডোয়ার্ফ হয়ে যাবে, ইউলিশ হয়ে যাবে, ফলন কমে যাবে, গাছে গ্রোথ থাকবে না, তারপরে এইরকম হলুদ হবে, পাশাপাশি পাতাটা শব্দ করে ভেঙে যাবে। শব্দ কেমন করবে? ভাঁজ করবে, টুস করে শব্দ করে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে এটা ভাইরাস হয়েছে। আর যদি টুস করে শব্দ না করে এই টমেটো গাছের পাতাটা, তাহলে আপনি বুঝবেন এটা ভাইরাস না, অন্য কিছু। তাহলে অন্য কিছু কি হতে পারে দেখি না, একটা গাছ তুলে, কারণ গাছ তো তুলে ফেলতে হবে, একটা গাছ তুলে দেখবেন, না শব্দ না করলে এটা ভাইরাস না। তাহলে তুললেন গাছটা, তুলে যদি দেখেন গাছের গোড়ায় নডিউল বুঝেন এগ্রিকালচার ভাষা, ছোট ছোট গোটা দানা হয়। টমেটো গাছে কখনোই দানা হয় না, হওয়ার কথা না। যেমন এগুলো হয় হচ্ছে শিম গাছের ভিতরে, বরবটি জাতীয় গাছের ভিতরে এই নডিউলটা হয়। টমেটো গাছে যখন তুলে দেখবেন যে নডিউল ফর্ম করেছে, দেন বুঝেই নিতে হবে যে এইটা আসলে ভাইরাস না, এটা অন্য কিছু। তাহলে আমি যাচ্ছি, এরকম ডোয়ার্ফ হয়ে যাবে, তাহলে ভাইরাস। আমাদের যদি এই রকম টমেটো গাছে এই রকম সিমটমগুলো, ভাইরাসের মতো সিমটমগুলো শো করে, পাশাপাশি রুটের ভিতরে যদি এই রকম নডিউল তৈরি করে, নডিউল না কিন্তু, নডিউল হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তৈরি করে, এটা নডিউল না, গোটা যদি তৈরি করে, তাহলে বুঝতে হবে যে এটা নেমাটোডে ধরেছে। নেমাটোড হচ্ছে মাইক্রোস্কোপিক এইরকম একটা জাস্ট একটা ছোট্ট কেঁচো,
ছোট কেঁচো, যেটা চোখে দেখা যায় না প্রায়। তাহলে আপনাকে কিভাবে বুঝতে হবে নেমাটোড হয়েছে? পাতা যদি মচ করে শব্দ করে যদি না ভাঙে, গাছের শিকড়গুলো তুলে যদি দেখেন এমন গোটা গোটা হয়েছে, তাহলে হচ্ছে নেমাটোড। বাংলাদেশে যে কোনো জমিতে যদি চাষ করেন নেমাটোডে ভর্তি, মানে নেমাটোড সিমটমটা খুব বেশি। ঢেঁড়স গাছে যদি দেখেন যে পাতাটা শব্দ করে ভাঙলো না, তাহলে বুঝতে হবে নেমাটোড ধরেছে। নেমাটোড যদি হয় তাহলে শিকড়টা তুলে দেখবেন এরকম। নেমাটোডের আসলে কেন এই রকম ভাইরাসের মতো সিমটম শো করে? একটা রুটের ভিতরে, এটা ধরা যাক রুটের ভিতরে নেমাটোডটা এইভাবে ঢুকে মাথাটা রুটের ভিতরে দিয়ে পেছনটা বাইরে দিয়ে বসে থাকে, বসে ভায়োলিন বাজায়। তার মজা লাগে যে যত নিউট্রিয়েন্ট তৈরি হচ্ছে, গাছে নিউট্রিয়েন্ট তৈরি করছে না, সে কার্বোহাইড্রেট তৈরি করছে, ফটোসিনথেসিস হচ্ছে, যত কিছু তৈরি করছে সবগুলো সে পাইপের মতো মুখ দিয়ে ঢুকিয়ে বের করে দিচ্ছে। ওর কাছে এটা খেলা, ওর কাছে এটা আনন্দ। এই নেমাটোড এই আনন্দ করে এবং গোটা গোটা তৈরি করে। এখানে খেয়ে কিছুক্ষণ আবার আরেকটা রুটে যায়, সেভাবে সে এই রুট নটগুলো তৈরি করে। এই নটগুলো যদি থাকে লিগুমিনাস ক্রপ ছাড়া, দেন তাকে বলা হবে নেমাটোডে ধরেছে। নেমাটোডে ধরলে এইটা হচ্ছে লিগুমিনাস ক্রপসে হয়, এই রকম ভাঙলে পিঙ্কিশ থাকবে। আর যদি নেমাটোড হয় তাহলে পিঙ্কিশ হবে না, ভাঙা যাবে না এরকম। তখন এই মাটিতে আপনি ট্রাইকোডার্মা দিতে পারেন, ট্রাইকোডার্মা দিলে খুব কাজ হয়। যদি না পান তাহলে ফুরাডান জাতীয়, ফুরাডান অথবা কার্বো ফুরান আছে, এগুলো বাজারে অ্যাভেলেবল, সেগুলো কিন্তু দিয়ে মাটি তৈরি করে নিতে হবে। কখন দিবেন এটা? ফসল আছে নাকি যখন টবে মাটি তৈরি করবেন? যখন টবের মাটি তৈরি করবেন তখন কিন্তু আপনার এই ফুরাডান দিয়ে নিতে হবে। এখন ধরা যাক আপনার গাছে এই সিমটমটা দেখা দিয়েছে ভাইরাসের মতো, কিন্তু শব্দ করে ভাঙছে না, তাহলে কি হয়েছে যেন? নেমাটোড হয়েছে। নেমাটোড হলে আপনি যদি গাছের উপর দিয়েও যদি ফুরাডান দিয়ে দেন, নেমাটোড মারা যাবে, আপনার গাছের ক্ষতি হবে না। যেটা ভাইরাস সিমটম দেখিয়েছিল সে ওভারকাম করে ফল ফুল আবার দেওয়া শুরু করবে। তাহলে ভাইরাস হয়েছে বলে সব গাছ নষ্ট করে ফেলার দরকার নেই, আপনারা এইরকমভাবে একটু ট্রাই করে দেখতে পারবেন। ঠিক আছে? অনেক রকমের পোকা আছে, আমি স্পিডে যাই একটু। অনেক পোকা, এই পোকাগুলো কমনলি আমরা দেখি। এই পোকাগুলোকে যদি আমরা পানি দিয়ে ওয়াশ করে দিই তাহলেও কিন্তু চলে যায়, অথবা দলা বেঁধে, যখন পাতার নিচে দলা বেঁধে যখন থাকে তখন ওই পাতাটা ছিঁড়ে পা দিয়ে যদি মুড়িয়ে দিই তাহলেও কিন্তু কন্ট্রোল করা যায়। মানে সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন সবসময় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যেন চাষাবাদগুলো হয়। ছাদ বাগান হবে সুন্দর। ছাদ বাগান কেন? যেই ছাদটা পরিত্যক্ত থাকে সেটা নোংরা হয়ে যায়, যেই ছাদে বাগান আছে সেই বাগানটা আমাদের সুন্দর থাকে। আমাদের বিকেলবেলা বা সকালবেলার আমাদের অ্যামিউজমেন্ট হতে পারে ছাদ বাগান। তো আমরা কিন্তু সেভাবে পোকাগুলোকে যদি ওয়াশ করে রাখি তাহলে কিন্তু পোকা কন্ট্রোল হয়ে যাবে। এরকমভাবে প্রচুর পোকা হয়। মিলিবাগের গল্প সবাই জানেন, আমি যতটুকু জানি, মিলিবাগ হলে আপনি কিন্তু শুধু পানি স্প্রে করলে যাবে না, কারণ মিলিবাগ হচ্ছে একটা শিল তৈরি করে লিপিড দিয়ে, যার জন্য শিলটা তৈরি করার ফলে যতই ইনসেকটিসাইড দেন না কেন, যতই পানি দেন না কেন, কাজ হবে না। এর জন্য মিলিবাগ কন্ট্রোল করা হচ্ছে একটু ডিফিকাল্ট। কি বলেছি আমি? মিলিবাগ কন্ট্রোল অটো হয়ে যাবে, কিছুদিন পরেই মারা যাবে, থাকবে না। বাট মিলিবাগ নিয়ে আমাদের কিন্তু খুবই ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়, কারণ আমরা কন্ট্রোল করতে পারছি না। কারণ হচ্ছে মিলিবাগের শরীরের উপরে একটা লিপিড প্রলেপ তৈরি করে, যেটাকে ভাঙতে পারে না ইনসেকটিসাইড। ক্লিয়ার হয়েছেন সবাই? যেহেতু ইনসেকটিসাইড দিয়ে ভাঙা যাচ্ছে না, তার জন্য কী করতে হবে? আপনি যদি ইনসেকটিসাইড স্প্রে করেন তার সাথে একটু সাবান দিয়ে দিতে হবে, গুঁড়া সাবান অথবা সাবানের কী বলে এটাকে, লিকুইড সাবান। বাজারে যে কোনো ট্রিক্সের মতো যে সাবানগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দেবেন, অথবা শুধু পানির সাথে যদি সাবান মিশিয়ে দেন, স্প্রে করে দেন সাবান পানি, তাহলে কিন্তু মিলিবাগ মারা যাবে বা পড়ে মারা যাবে। মিলিবাগের গল্পটা হচ্ছে, মেয়েদের পাখা আছে, মেয়েদের পাখা নেই, পুরুষের পাখা আছে। পুরুষরা ডেকে ডেকে মেয়েদেরকে খাবার জন্য ডাকে, আর মেয়েরা যেহেতু একটু এগুলো মেয়ে,
এগুলো অনেক সময় লাগে। সো আপনার গাছের গোড়ায় যদি পলিথিন বেঁধে রাখেন তাহলে মিলিবাগটা ফিমেলটা উঠতে পারবে না, ডিম পাড়ার জন্য সে নিচে আসে, ফিমেলটা উঠতে পারবে না, বেঁধে রাখবেন। উপর থেকে যতই বলো তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, যতই বলবে এই পুরুষ পাখাওয়ালা মিলিবাগ, মেয়েটা যেহেতু একটু মোটা সোটা, সে হেঁটে হেঁটে উঠতে হয়, তাহলে সে উঠতে পারবে না। বাট মজার ব্যাপার কি জানেন, এখান থেকে বেনিফিটটা নেয় হচ্ছে পিঁপড়া। যখনই দেখবেন পিঁপড়া আনাগোনা করছে, বুঝতে হবে এখানে কিছুদিনের মাঝে মিলিবাগ আসবে। কারণ হচ্ছে মিলিবাগে খবর পেয়েছে, মিলিবাগ মেসেজ দিচ্ছে মেয়েটা, আমি তো হাঁটতে পারি না, তোমার কাঁধে চড়ে আমি যাব। তখন তাদের মাঝে একটা এমইউ হয় যে ঠিক আছে, আমাকে তুমি গাছের, আমার যে বয়ফ্রেন্ড ডাকছে তোমার জন্য মরতে পারি ওর সুন্দরী, ওর কাছে যাওয়ার জন্য তুমি আমাকে বাহন হিসেবে নিয়ে যাবা, কিন্তু আমি যেটা খাবো, খেয়ে যেটা সিক্রেশন করব, যেটা সুইট সুগার, সেটা তুমি খেও। পিঁপড়ার সাথে লিঙ্ক থাকে, ওরা ওই এমইউটা করে নেয়। সো পিঁপড়া যখনই দেখবেন, তখন কিন্তু পিঁপড়াকে যদি কন্ট্রোল করেন তাহলে মিলিবাগ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর একটা পলিথিন যদি বেঁধে রাখেন আম গাছের গোড়ায় বা পেয়ারা গাছের গোড়ায়, তাহলে ফিমেলটা উঠতে পারবে না, মারা যাবে। সো মিলিবাগ নিয়ে অনেক গল্প আছে। মিলিবাগ খুব সিভিয়ারলি অ্যাটাক করে। সো মিলিবাগ কন্ট্রোল করতে হলে আপনার সাবান পানি স্প্রে করতেই হবে, এছাড়া উপায় নেই। থ্রিপস খুব আমাদের ক্ষতি করে অনেক জুস টুস খেয়ে। ম্যাঙ্গো থ্রিপসের সিমটম হচ্ছে অনেকটা ভাইরাসের মতো, কিন্তু ইয়েলোইশ হবে না। ফ্রুট ফ্লাই এগুলো আমাদের মিষ্টি কুমড়া, লাউ, শসা, উচ্ছে, তারপর হচ্ছে চাল কুমড়া, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুট ফ্লাই হয় না এই বর্ষাকালের গুলোতে, খুব কমই আছে ফ্রুট ফ্লাই। গোয়াবাতেও হয়, আমে তো হয়। তো সেগুলো কন্ট্রোল করার জন্য আমি সহজ বুদ্ধি দিচ্ছি, একটু পরে ওইটা কন্ট্রোলের জন্য বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেখবেন যারা কলা চাষ করেন, তাদের বাগানে এক মাস থেকে কলা গাছ শুধু মরেই আসতে থাকে। এরকম সিমটম কিন্তু আপনাদের নরসিংদীর দিকে, মানিকগঞ্জের দিকে খুব বেশি দেখা যায়। মানে হচ্ছে কি, আপনার গাছে ফিউজারিয়াম অ্যাটাক করেছে। ফিউজারিয়াম হচ্ছে সয়েল বর্ন ডিজিজ। আমি নিজেও সাফার করছি, আমার মাঠেও প্রচুর পরিমাণে ফিউজারিয়াম আছে। সো আমি মাঠের থেকে কোনো চারা করি না, আমরা মাঠের মাটি দিয়ে, আমরা টোটাল আলাদা মাটি থেকে কাজ করি। সো এইরকম যদি হয়ে যেতে থাকে, তাহলে বুঝতে হবে ফিউজারিয়াম অ্যাটাক করেছে। ফিউজারিয়াম অ্যাটাক করলে একটা গাছ যদি কাটেন, তাহলে দেখবেন এইরকম ব্রাউনিশ গাছের ভিতরটা হয়ে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা ফিউজারিয়াম ফাঙ্গাস। এটা হলে গাছকে আর বাঁচানো যাবে না। এটার থেকে যে বাচ্চা সাকার হয়, সেটা নিয়ে যদি ভালো মাটিতেও লাগান, তাহলেও ফিউজারিয়াম হবে। সো আমরা কিন্তু প্রায় সময় ছাদ বাগানে দেখেছি, ভালো সাকার এনে লাগিয়েও হঠাৎ করে দেখি যে পুরো গাছ হলুদ হয়ে, প্রথম উপরে একটা মরতে থাকে। কারণ হচ্ছে জাইলেম ফ্লুয়েমগুলি সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। সো খাবার তুলতে পারছে না, ড্রাই হয়ে যাচ্ছে। সো এইরকম হতে পারে। আবার যদি কেটে যদি দেখেন এরকম হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে জ্যান্থোমোনাস, একটা ব্যাকটেরিয়া দিয়ে দ্বারা হয়েছে। এখানে যদি গন্ধ শুকে দেখেন, দেখবেন পচা গন্ধ বেরোচ্ছে। আগেরটাতে কিন্তু পচা গন্ধ নেই, বাট এটার ভিতরে কিন্তু পচা গন্ধ আছে। তো সব কিছু মিলিয়ে একই রকম সিমটম, কিন্তু সিমটমগুলো একটু ক্লিয়ারলি বুঝলেই কিন্তু আপনি সলিউশনগুলো সহজেই পাবেন। জ্যান্থোমোনাস যদি হয়ে থাকে, যদি ব্যাকটেরিয়া হয়ে থাকে, আর উপায় নাই। আপনি যদি এই ব্যাকটেরিয়া দিয়ে গাছটাকে দা দিয়ে কাটেন, কেটে যদি অন্য গাছে গিয়ে এটা দিয়ে ছোঁয়ান, তাহলে ওখানেও ব্যাকটেরিয়া হবে। সো এইগুলো হাইজেনিকটা মেনটেন করতে হবে ব্যাকটেরিয়া। আর ফিউজারিয়ামটা কন্ট্রোল করা, সয়েলটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আমরা যার জন্য বলি ক্রপ রোটেশন বলি, মানে যেখানে আছে কলা বাগান করছি, পরের বছর যদি এখানে কলা বাগান না করে অন্য ক্রপস করি, টমেটো বেগুন করি, অন্য জায়গায় কলা বাগান করি, বা এই টবে কলা বাগান করেছি, কলা গাছ করেছি, আমি পরের বছর যদি অন্য টবে করি, তাহলে এই ফিউজারিয়ামটা সাধারণত হয় না। তো সব কিছু মিলিয়ে এগুলো। ডালিম নিয়ে অনেকে কথা আছে, ডালিম ফেটে যায়। আমি আম ফেটে যাওয়ার সময় গল্প করেছিলাম, ডালিম অনেক সময় ফেটে যায়। শীতকালে যেসব ডালিমগুলো হয়, দেখবেন একটু হার্ডি হয়। এখন যেই ডালিমগুলো পাকবে,
সেগুলো দেখবেন খেতে কিন্তু খুব মজা হয়। সো এই সিজন একটা ভিত্তিক আছে, পলিনেশন খুব ইম্পর্টেন্ট, ডালিমের পলিনেশন খুব প্রয়োজন। সেটা ডালিমের ফুলগুলো অনেক রকমের ভাগ আছে, যেগুলো আমি কমপ্লেক্সে যাচ্ছি না। সো পলিনেশন ইম্পর্টেন্ট এবং হচ্ছে পানি এনশিওর করা খুব ডালিমের জন্য খুব দরকার। সো আমি বলেছিলাম যে সব গাছ, আপনি যে কোনো গাছ, দেশের বাইরে কিন্তু আম প্রোডাকশন করে নেট হাউসের ভিতরে, নেট দিয়ে ঢেকে আম প্রোডাকশন করে। সেরকমভাবে সব সবজি, আপনার বেগুন হোক, মরিচ হোক, আপনার কলমি হোক, সবগুলো যদি মশারি দিয়ে ঢেকে দেন, এরকমভাবে মশারি দিয়ে যদি ঢেকে দেন, মশারি আমি এই রকম ঠিক এই সিনথেটিকটা কিনতেই হবে তা কিন্তু বলছি না। আমি বলছি যে ঘরে যে পড়ে থাকা মশারিগুলো আছে সেগুলো একটু সেলাই করে নেন, সেলাই করে ওগুলো দিয়ে গাছ ঢেকে দেন, তাহলে দেখবেন যে আপনার গাছের ফসল কিন্তু অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তারপরে মাঝে এটা চলে আসলো কেন, আমরা কিন্তু এইভাবে মাঠেও নেট বানিয়ে, বেড অনুযায়ী নেট বানিয়ে বানিয়ে আমরা করেছিলাম। আমরা আঙ্গুরকে পোকা যেন আক্রমণ না করে সেভাবে আঙ্গুরও ঢেকে রেখেছিলাম হচ্ছে নেট দিয়ে ঢেকে যাই করবেন সেই ফসলগুলোই কিন্তু অনেক সুন্দর হবে। যা ফসল, বেগুন বলেন, আম বলেন, লিচু বলেন, সব কিছু মশারি দিয়ে ঢেকে করার জন্য আপনারা চেষ্টা করবেন। মশারি একবার যদি আপনি আপনার প্লট অনুযায়ী যদি আপনি করে নেন সিনথেটিক দিয়ে, 10-12 বছর ইউজ করতে পারবেন। এই সিনথেটিকগুলো কাউরান বাজারে খুব সস্তায় পাওয়া যায়, তার চেয়েও সস্তায় পাওয়া যায় ইসলামপুরে। সেগুলো নিয়ে যদি আপনি নিজে মশারি বানিয়ে নেন তাহলে দেখা যাবে অনেক বছর ইউজ করতে পারবেন। আপনি বেগুন গাছের জন্য এইরকম ছোট বানিয়ে নেন, বেগুন গাছ করবেন ঢেকে রাখবেন, টমেটো গাছ করবেন ঢেকে রাখবেন, সেভাবে যদি বানিয়ে নেন বছরের পর বছর আপনি ইউজ করতে পারবেন। জি জি, দেখেছেন 90 মিনিট স্কুলিংয়ের সবাই কিন্তু খুব সিনসিয়ার। পলিনেশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট আমি কিন্তু বলেছিলাম যে বেগুন, টমেটো, মরিচ এগুলোর পলিনেশন লাগে না। সেলফ পলিনেটেড ক্রপস 99% হচ্ছে সেলফ পলিনেটেড, মানে নিজে নিজেই পলিনেশন হয়। একটা ফুলের ভিতরে মেল এবং ফিমেল পার্ট থাকে, যার জন্য নিজে নিজেই বাতাসের ভিতর দিয়ে পলিনেশন হয়ে যাচ্ছে। বাট আপনি যদি তৈরি করেন, এখন আপনারা শুনছেন পিছনে, আপনি যদি শশা উৎপাদন করেন অথবা মিষ্টি কুমড়া উৎপাদন করেন অথবা করলা উচ্ছে যদি উৎপাদন করেন, তাহলে মশারি যদি ঢেকে দেন তাহলে তো পোকা আপনার পলিনেশন করতে পারবে না, তাই না? আমি আপনার গাছের জন্য বলছি, আপনি সেলফ পলিনেশন করে দেন আর হ্যান্ড পলিনেশন করে দেন, সেটা হতে পারে। আমরা যারা বড় বড় নেট ইউজ করি, যেমন এরকম নেট আমার আছে, এটার ভিতরে করি কি, সেই সময় যখন আমি ক্রস পলিনেটেড ক্রপসগুলো করছি তখন হানি বি অথবা বাম্বল বিয়ের বক্স এনে এটার ভিতরে বসিয়ে দিই। আমরা কর্নারে একটা বাম্বল বিয়ের হানি বিয়ের বক্স বসিয়ে দিই, সে হাজার হাজার মৌমাছি সে পলিনেশন করে যাচ্ছে, সেভাবে সম্ভব। আপনার যদি উচ্ছে করলা যদি হয় তাহলে আপনাকে যদি একটা গাছ হয় সেলফ পলিনেশন, হ্যান্ড পলিনেশন করে দিতে হবে, সেটা দিকে খেয়াল রাখবেন। 90 মিনিট স্কুলিং হচ্ছে সবার স্কুল, বয়স্কদের স্কুল। আমরা যারা বয়স্ক বলার সাথে সাথে ইয়াংরা একটু রেগে গিয়েছেন, তাই না? আসলে জাস্ট একটা মিনিট, আমরা কেন বলছি ইয়াং, যারা এই এগ্রিকালচারিস্ট না, আমরা কিন্তু আমিও এগ্রিকালচারিস্ট আর কেউ আছেন? কৃষিবিদ কেউ আছেন? যাই, এখানে এগ্রিকালচারিস্ট ছাড়া মানুষ বেশি। সো এগ্রিকালচারিস্ট যখন থাকে না, যেমন ডাক্তার, ওনার পেশাতে কি হয়েছে এটা ও সহজেই বুঝতে পারে একটু সিমটম দেখে, বাট একজন কৃষিবিদ সহজেই কিন্তু এটা বুঝতে পারে। আপনাদের কাছে এটা খুব নাও হতে পারে, এর জন্য আমরা আলোচনা করে করে এইটা আমরা শেয়ার করি। 90 মিনিট স্কুলিং হচ্ছে আমাদের শেয়ারিং স্কুল। আমরা নিম তেল স্প্রে করব বলেছিলাম, নিমের পাতাও আমরা সিদ্ধ করে স্প্রে করতে পারি। এটা বেনিফিট অনেক রকমের, ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার করা যেতে পারে, নিউট্রিয়েন্ট সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যেতে পারে, ডিজিজ রিপেলেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে, সব কিছুই। সো নিম তেল অথবা নিম পাতার রস ব্যবহার করা খুবই উপকারী, অনেক। জি, আমি বলি নিম তেল পাওয়া যায় না, বাট নিম পাতা সিদ্ধ করে যদি নেন তাহলে এটা পসিবল, আপনি করতে পারবেন। বাট এখন কিছু কোম্পানি আসছে নিম তেল বাজারজাত করছে,
হ্যাঁ, আপনি যদি একটু খুঁজে টুজে নেন দেখবেন পাবেন, আশেপাশে আছে নিম তেল। আর যদি তাও যদি না পান, আড়ংয়ে পাওয়া যায় নিম তেল, আপনার তো সামান্য পরিমাণ লাগবে, ওখান থেকে কালেকশন করে নিতে পারেন। কী যেন ভাই বলছিলেন, বলবেন? জি, জি, আমি এইমাত্র জাস্ট নাও বলেছিলাম, আপনার প্রশ্নটা খুব সুন্দর। পরাগায়নে অসুবিধা হবে কি না? হবেই তো স্বাভাবিক, আপনি পোকা আসতে দিতে পারছেন না, উপকারী পোকা আসছে না, স্বাভাবিক না? আমরা কিন্তু বেগুন, টমেটো, চিলি এগুলো সব সেলফ পলিনেটেড ক্রপস। প্রথম স্লাইডগুলো যখন দেখাচ্ছিলাম তখন ছিল হচ্ছে কিউকার্বিডস গ্রুপস, যেমন হচ্ছে করলা, উচ্ছে, মিষ্টি কুমড়া, তারপর লাউ, শসা, এগুলো কিন্তু পলিনেশন লাগে। ছবিগুলো দেখালাম না প্রথম, এই পলিনেশন যেগুলো লাগে সেগুলোর জন্য আপনি করবেন কি, যদি ছাদ বাগানে হয় আপনি পুরুষ ফুল এনে স্ত্রী ফুলে লাগিয়ে দিবেন, তাহলে পলিনেশন হয়ে গেল। আর যদি মনে করেন না কমার্শিয়ালি প্রোডাকশন করবেন, যেমন বড় নেটটা দেখিয়েছিলাম, এরকম নেট যদি ইউজ করেন ক্রস পলিনেটেড, তখন কিন্তু আপনাকে এটার ভিতরে মৌমাছি চাষ করতে হবে বা বাম্বল বি চাষ করতে হবে। সেগুলো পসিবল, এখন বাংলাদেশে খুব পাওয়া যায়, অহরহ জায়গায় পাওয়া যায়। কাউকে একটু রিকোয়েস্ট করলে যে আপনার ফুল আছে, দেখবেন আপনার এখানে দিয়ে যাবে, কারণ মধু তো তার লাভ, সেভাবে সম্ভব। সো ক্রস পলিনেটেড যেটা হয় সেটাতে নেট দিলে আপনাকে অবশ্যই উপকারী পোকার ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ আপনাকে ক্রস পলিনেশন করিয়ে দিতে হবে। পোকা কন্ট্রোল করার জন্য লাইট ট্র্যাপ, রাতে বেলা আপনার ছাদ বাগানে গিয়ে একটা লাইট জ্বালাবেন, নিচে একটা বালতি বা একটা বলের ভিতরে সাবান পানি রেখে দিবেন। সব পোকা, অপকারী পোকাগুলো সবগুলো এসে লাইটের কারণে, আপনার বাগানে যেগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সেই গাছ থেকে সবগুলো এসে লাইটের কারণে আসবে, এসে পানিতে পড়ে মারা যাবে। আপনার ইনসেকটিসাইড দেওয়ার দরকার নেই। তো লাইট ট্র্যাপ ইউজ করা খুব সহজ। এখন তো লাইট, যে কোনো লাইট পাওয়া যায়, ধরলে কিন্তু সেখানে সবগুলো আসবে। সেগুলো লাইটগুলো যে আগে তো প্লাগে লাগিয়ে নিতে হতো, এখন তো ডিসকানেক্ট করেও নেওয়া যায় লাইটগুলো, সেগুলো আপনি ইউজ করতে পারেন। ফেরোমন ট্র্যাপ, বাংলাদেশে কিন্তু রেভলিউশন তৈরি হয়েছে যে ফেরোমন ট্র্যাপ দিয়ে, যে আমরা ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট বোরা পর্যন্ত কন্ট্রোল করতে পারছি। ফেরোমন ট্র্যাপ, উল্টা হয়ে গিয়েছে। ফেরোমন ট্র্যাপ আমরা এইভাবে ব্যবহার করে থাকি। ফেরোমন ট্র্যাপ কিছুই না, এখানে গন্ধ থাকে, গন্ধে আকৃষ্ট হয়ে পোকাগুলো এখানে আসে এবং এই জায়গাতে সাবান পানি আছে, সেটাতে পড়ে মারা যায়। এই রকম বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, যেটা ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট বোরার, সেটার জন্য কিন্তু ফেরোমন ট্র্যাপ পাওয়া যায়। এক একটা পোকার জন্য আলাদা আলাদা ফেরোমন ট্র্যাপ, কারণ গন্ধ এক এক রকম, সেই গন্ধে কিন্তু আকৃষ্ট হতে হবে। সেই গন্ধে আকৃষ্ট হওয়ার জন্য আলাদা আলাদা, এইটা হচ্ছে কিউকার্বিড জাতীয়, কুমড়া জাতীয় ফসল, সেটা ফেরোমন ট্র্যাপ পাওয়া যায় আলাদা। সেই ফেরোমন ট্র্যাপগুলো যদি আপনি ছাদে ব্যবহার করেন, আমি ছাদে ব্যবহার করছি ফেরোমন ট্র্যাপ, আমার ইনসেক্টিসাইড স্প্রে করতে হয় না। সো আমি ছাদে ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ এবং নেট, এগুলো কন্টিনিউয়াস ব্যবহার করে যাচ্ছি, এবং সাবান পানি অথবা মাঝে মাঝে ট্রাইকোডার্মা স্প্রে করি। সো এটা হচ্ছে আমার মাঠে একটা এক্সপেরিমেন্ট। এই নেটটা হচ্ছে ছোট নেট না, একটু বড় বড়, যার জন্য পোকা ঢুকে। আমরা সেটা ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট করার জন্য আমরা এইরকম ফেরোমন ট্র্যাপ ইউজ করেছি, করে দেখেছি নিয়ার অ্যাবাউট 100% কন্ট্রোল করা যায় ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট বোরার। আপনারা জানেন যে বেগুনের সবচেয়ে ক্ষতিকারক পোকা হচ্ছে ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট বোরার, সেটা কন্ট্রোল করা যায়। এই রকম পোকাগুলো কি ভয়ঙ্কর, ডালের ভিতরে এখানে ঢুকবে, পোকাটা কিড়া হয়ে এই পাশে খেয়ে ফেলবে, হঠাৎ করে একদিনের ভিতরে গাছটা মারা যায়। এরকম ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট বোরার। সো এইগুলো কন্ট্রোল করা যাবে। স্টিকি ট্যাপ, এইরকম ইয়েলো স্টিকি ট্যাপ কাকে বলে? স্টিকি একটা ইয়েলো কালার, সেটার ভিতরে যদি গ্লিসারিন মাখিয়ে রাখেন তাহলে পোকাটা এসে আটকে যাবে। এটা আপনি নিজে ঘরে কিন্তু বানাতে পারেন, এখন যেভাবে খুশি সেভাবে বানান আপনি, অথবা কিনতেও পাওয়া যায় ইয়েলো স্টিকি ট্যাপেই শুধু আমরা ইউজ করছি না, কখনো কখনো থ্রিপস জাতীয় পোকাকে আকৃষ্ট করার জন্য ব্লু কালারের ব্যবহার করে থাকি। সো এইরকমভাবে অনেক কিছু আছে, সেটা ব্যবহার করতে পারি, বড্ড মিক্সচার দরকার নেই।
আসলে ছাদ বাগান হচ্ছে আপনার রেগুলার মনিটরিং। আপনি ছাদ বাগান করে রেখে দিয়েছেন, তাহলে ছাদ বাগান টিকবে না। প্রতিদিন যাবেন, ভালোবাসার গান গাবেন, ওদেরকে গান শোনাবেন, জড়িয়ে ধরবেন, গাছগুলো কথা বলবে, কথা শুনবে, আপনার সাথে কথা বলবে, বন্ধুত্ব করবে, ফলন দিবে। সো রেগুলার মনিটরিং করতেই হবে। নো কেমিক্যাল পেস্টিসাইডস আমরা ইউজ করব না। বালাই মানে হচ্ছে বিষ, বিষ আমরা প্রয়োগ করব না। কারণ হচ্ছে আপনি যখন ছাদ বাগানে স্প্রে করে দিয়ে আসলেন, তার কিছুক্ষণের মাঝে হয়তো বা কোনো একটা বাচ্চা গিয়ে সেটা খেতে পারে, সো বা অন্য মনস্কভাবে আমিও খেয়ে ফেলতে পারি। সো আপনারা বিষ ব্যবহার করবেন না। আর যদি বিষ ব্যবহার করেন, এটা রুলস আছে কতদিন পর্যন্ত খাওয়া যাবে। কিছু কিছু কার্বোফুরান ব্যবহার করলে 20 থেকে 25 দিন পর্যন্ত খাওয়া যাবে না। আমাদের এর জন্য ম্যাঙ্গো 21 দিনের মাঝে ইনসেকটিসাইড স্প্রে করলে 21 দিন পর্যন্ত খাওয়া যায় না। সো আমরা কিন্তু আমে স্প্রে করা আমগুলো ঢাকায় এনে আমরা কিন্তু সুন্দরভাবে খাচ্ছি। সো সেগুলো একটু খেয়াল রাখতে হবে। বিভিন্ন প্রকার ওষুধ আছে, সেগুলো আমি আর না বলছি। এগুলো আর এখন হচ্ছে এতটুকুই আমার বক্তব্য ছিল। আমি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। কেউ কি প্রশ্ন করবেন আমার কাছে? জি প্লিজ। হ্যাঁ, গুড। পিঁপড়া যদি হয়, আমি উত্তরগুলোর সাথে সাথে দিয়ে নিচ্ছি। পিঁপড়া যদি হয় তাহলে বুঝে নিতে হবে, পিঁপড়া যতটুকু আপনার গাছে ক্ষতি না করবে, তার চেয়ে ক্ষতি করবে হচ্ছে সে মিলিবাগ ধরে নিয়ে আসবে এখানে। আপনার মিলিবাগ হলে গাছে একটা সর্বনাশ করে দিবে। সো পিঁপড়া আপনাকে কন্ট্রোল করতে হবে। পিঁপড়া দু রকমের হয়, দু রকম অবস্থানে হয়। একটা হচ্ছে টবের নিচে বসে থাকে, আবার আরেকটা হচ্ছে টবের মাটির সাথে মাটি তুলতে থাকে, মাটির সাথে মিশে থাকে। টবে গাছ আছে, টবের নিচে হয়েছে, আপনি নিচে একটু কেরোসিন ঢেলে দেন, তাহলে এখান থেকে পিঁপড়াগুলো দৌড়ে পালাবে। যদি মাটির ভিতরে যদি হয়, তাহলে তো কেরোসিন দিতে পারছেন না, তখন আপনাকে সেভিন নামে একটা ওষুধ পাওয়া যায়। সেভিন চারপাশে টবের পাশে ছিটিয়ে দিয়ে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিবেন। মিশিয়ে দিয়ে মাটিটাকে এইভাবেই আজকে আর পানি দিবেন না, পানি না দিয়ে আজকে ওভারনাইটে রেখে দেন, দেখবেন পিঁপড়া সব দৌড়ানো শুরু করেছে, অথবা মরে অর্গানিক ম্যাটার হয়ে যাবে। পিঁপড়া কন্ট্রোল করার জন্য দুইটা টেকনিক। একটা হচ্ছে যে আপনি কেরোসিন দিতে পারেন টবের নিচে, আর যদি ভিতরে হয় সেভিন নামে যে ওষুধটা পাওয়া যায়, আমরা সেভিন ডাস্ট বলি, সেটা আপনি স্প্রে করে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে করতে পারেন। লাস্ট কে জন্য প্রশ্ন করছিলেন? সেভিন ডাস্ট পানির সাথে মিশিয়েও দেওয়া যায়, কিন্তু যেহেতু মাটির সাথে পাউডার, মাটির সাথে মিশিয়ে ফেলেন, মিশিয়ে একটা রাত রেখে দিয়ে, তাহলে দেখবেন পিঁপড়া দৌড়ে পালাবে। তারপরে পানি দেন। একটু লাউ। মাকড় হচ্ছে মাকড় নাশক। মাকড় নাশক হচ্ছে মাকড় নারিকেল গাছ থেকে শুরু করে গোলাপ গাছ পর্যন্ত সব গাছেই মাকড় হয়। মাকড় কোনোভাবেই কন্ট্রোল করা টু ডিফিকাল্ট, তার জন্য মাকড় নাশক ইউজ করা ভালো। আমি বলছি যদি শুধুমাত্র সাবান পানি ব্যবহার করেন, মাকড় দৌড়ে পালাবে। শুধু সাবান পানি ব্যবহার করবেন। নারিকেল গাছে গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার নারিকেল গাছে যে মাকড় হয় সেটা কন্ট্রোল করার জন্য লিফলেট বের করেছেন। আপনারা সবাই নারিকেল গাছের পাতায় একদম পুরো পাতাটা এলাকা জুড়ে, একটা গাছে স্প্রে করলে হবে না, পুরো এলাকা জুড়ে স্প্রে করে দেন, তাহলে দেখবেন মাকড় সরিয়ে দৌড়ে পালিয়েছে। প্লিজ একটু লাউডলি প্লিজ। আর শামুক, শামুক একটা সমস্যা। শামুক সমস্যা যেহেতু ছাদ বাগানে যদি হয়, তাহলে আপনি হাতে এটাকে সরিয়ে দিতেই হবে। তবে আপনি যদি প্রচুর পরিমাণে যদি হয়ে যায়, তাহলে পিঁপড়ার যে ওষুধটা আছে সেভিনটা যদি দেন, তাহলে এগুলো মারা যাবে। তবে ডিমের খোসা, আমি আবারও বলছি, ডিমের খোসাটা, ডিমের ভিতরে খোসা, ডিম যখন আপনি ভাঙেন ভিতরে কিন্তু একটু আঠা আঠা থেকে যায়, এটা ওয়াশ আউট করে খোসাটা ভেঙে ভেঙে, ডিমের খোসাটা ভেঙে যদি আপনি গাছের গোড়ায় দিয়ে রাখেন, এক হচ্ছে ফসফরাস পাবে, পটাশ পাবে, পাশাপাশি হচ্ছে আপনার সমস্ত কী জন্য এটা কী জন্য শামুক, শামুক দৌড়ে পালাবে। শামুকের জিহ্বার ভিতরে এটা লাগলে সে দৌড়ে পালাবে। জি, ডিমের খোসা ভেঙে দিয়ে ছিটিয়ে দিয়ে রাখবেন মাটিতে, আপনি নিউট্রিয়েন্টও পাবেন, পাশাপাশি শামুক দৌড়ে পালাবে। প্লিজ ভাই,
টবের জন্য মাটি তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। আমরা গাছের ভালো মাটি না হলে ফসল কোনোভাবেই ভালো হবে না। আমরা কেমিক্যাল ফার্টিলাইজার যেহেতু দিতে না করছি, কেমিক্যাল ফার্টিলাইজার আমরা দিতে না করি ছাদ বাগানে, আমরা মাটিটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে আমি যে পরিমাণে মাটি ব্যবহার করব সেই পরিমাণ কোকোডাস ব্যবহার করব, সেই পরিমাণ গোবর অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করব। ঠিক আছে? সামান্য পরিমাণে পাকশি স্যান্ড, বালি বিল্ডিং যে বানায়, অথবা সিলেট স্যান্ড, মোটা মোটা বালিটা সামান্য পরিমাণে মিশিয়ে দিব। সাদা বালুটা মিশিয়ে দিলে এই মাটি একদম ঝুরঝুরা থাকবে 10 বছর পর্যন্ত, মানে কখনো শক্ত হবে না, সবসময় ঝুরঝুরা থাকবে। শিকড় ঝুরঝুরা খুব পছন্দ করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টবের ভিতরে যখন মাটি ভরবেন, আমরা করি কি টবের নিচে মাত্র 1টা বা 2টা খোয়া দিয়ে নিই। নো, 1টা 2টা খোয়া দিলে বর্ষার সময় গাছগুলো আপনার সবগুলো মারা যাবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে খোয়া যখন দিব 1 ইঞ্চি পরিমাণে খোয়া দিয়ে নিব, তার উপরে 1 ইঞ্চি পরিমাণে স্যান্ড বালি দিয়ে নিব। 1 ইঞ্চি আমরা খোয়া দিলাম, তার উপরে 1 ইঞ্চি পরিমাণে বালি দিব। বালিটা ফিল্টার হিসেবে কাজ করবে টু কন্ট্রোল দ্য লস অফ নিউট্রিয়েন্টস। সো আপনাকে কিন্তু বালি দিতেই হবে। এটা কিন্তু নার্সারি ম্যানরা জানে না, সো আপনাকে এটা বলে দিতে হবে যে না, একটা বালি দিয়ে দাও, নাহলে নিউট্রিয়েন্ট কিন্তু পানির সাথে চলে যাচ্ছে। নিউট্রিয়েন্টটাকে আটকে রাখার জন্য এই বালিটা আপনাকে ফিল্টার হিসেবে কাজ করবে। সেইভাবে দিয়ে ওই যে তৈরি করলেন বালিটা দিবেন। বর্ষাকালে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, টবের মাটিটা ভরবেন একেবারে ভরা করে, টবটাকে ভরে দিবেন। শীতকালে নিচের দিকে ঘুরিয়ে দিবেন, নিচের দিকে যেন একটু পানি আটকে থাকে, কারণ শীতকালে আপনি হুড় করে পানি দিয়ে আসলেন, একটু উপরের অংশটাই ভিজলো, শিকড়টা কিন্তু এতটুকুই থাকবে, নিচে যাবে না, পানি নাই তো নিচে। এর জন্য টবের নিচে যেন পানি ভিজে যদি দেন, তাহলে নিউট্রিয়েন্টগুলো অনেক নিচে যাবে। পানির পরিমাণ ঠিক রাখার জন্য বর্ষায় এইভাবে ভরে দিবেন মাটিটা, টবটা, আর শীতকালে দিবেন এইভাবে। ম্যাডাম প্লিজ।